ক্রমশ ভারী হয়ে আসছে। টেবিলের উপর রাখা লণ্ঠনের আলো হঠাৎ নিজের থেকে উজ্জ্বল হয়ে ডায়েরির পাতা উল্টোতে শুরু করল। ঘুম ভাঙল বেলা করে। অনেকদিন পর লম্বা ঘুম হয়েছে। ভার্গবীকে সুপ্রভাত জানিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে। বসিরকে দেখে সবাই তাজ্জব, কারণ ওই বাড়িতে এক রাতের বেশি টিকে আজ অব্দি কেউ বেঁচে ফেরেনি। হোটেল মালিক শুধালো, স্যার, কাল রাতে কিছু হয়েছিল? বসির বলে, কেন, কি হবে? আসলে স্যার, আগের বছর এমএন স্যারের বোন এবং ওনার স্বামী ওই বাড়িতে থাকার জন্য আসেন, কিন্তু এক রাতের বেশি থাকতে পারেনি। বসির তখন উৎসুক হয়ে এমএন স্যারের বিষয়ে জিজ্ঞেস করলে জানতে পারে এলাকায় সবাই তাকে ভগবান তুল্য দেখে। ভার্গবীর মামার ছেলে এই এমএন স্যার। তার সাথে নাকি ভার্গবীর বিয়ের কথা ছিল, কিন্তু এর মাঝে সে অন্য কারোর প্রেমে পড়লে বিয়ে ভেস্তে যায়। তবে স্যার, আপনি কিন্তু সামলে থাকুন। শোনা যায় ওই বাড়ির এক বন্ধ দরজার ওপারে নাকি ভার্গবীর বেশ কিছু জিনিস আজও রাখা। পিশাচ ভার্গবী ওই বাড়িতে বিভিন্ন রূপে ঘুরে বেড়ায়, পেরাল, কুকুর, ইঁদুর, আবার কখনো সাপ। ওদিকে দেখা যায় বসিদের অবর্তমানে ভার্গবে নীলায়ামের গ্রামাফোন বেজে ওঠে। মনে হলো চেয়ারটা ঘুরিয়ে কেউ যেন বসল। ফেরার পথে দেখা বন্ধুদের সাথে সবাই উৎসুক জানার জন্য যে কাল রাতে কিছু হলো কিনা। বসির গম্ভীর হয়ে বলল, হ্যাঁ হয়েছিল তো, ঘুম। সবাই বিরক্ত হয়, বলে, ভাই, আমাদের ওখানে থাকবি চল, কেন এখানে পড়ে আছিস? তবে বসির কোনো উত্তর না দিয়ে মৃদু হেসে সাইকেলে বেরিয়ে গেল। বাড়ি এসে কিছুক্ষণ জিরিয়ে নিজের মনেই বলতে শুরু করল, আচ্ছা ভার্গবী দেবী, কেমন হয় যদি আমি আপনার কাহিনী লিখি? এখানকার লোক যা বলছে সেটা নয়, বরং আপনার আসল কাহিনী। দেওয়ালের ওপারে দাঁড়িয়ে শশী আর এই বাড়িতে ভার্গবী, দুই হৃদয়ের মাঝে এক নির্বাক প্রাচীর। বসির লেখায় মন দিলে কোণের ঘর থেকে আসা আওয়াজে বিরক্ত হয়ে চেক করলে দেখে কেউ জানলা ভেঙে চুরি করার চেষ্টা করেছিল। হয়তো কিছু দামি জিনিস আজও এই বাড়িতে আছে। খেয়াল করল, আরে, এটাতেই তো ভার্গবী দেবী থাকতেন। দরজায় আজও ঝুলছে মরচে পড়া তালা। বসিরের তর সইল। তালা ভেঙে মাকড়সার জাল সরিয়ে ঘরটায় প্রবেশ করল। একটা বক্স অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে। বোঝা গেল এটা কি জানলা থেকে লাঠি দিয়ে কেউ খোঁচাচ্ছিল। এই ঘরের বাগানের জানলা দিয়ে সোজা দেখা যায় শশী কুমারের বাড়ি। হয়তো এই জানলা দিয়ে কোনো এক সময় ভার্গবী তার প্রেমিককে দেখতেন। আয়নার পাশে রাখা ধুলো পড়া সিতার দেখে বসির কেমন এক অদ্ভুত টান অনুভব করতেই বক্সের ধুলো মুছে তালা ভাঙতেই দেখে ভিতরে রাখা এক অপরূপ মহিলা ভার্গবী দেবীর ছবি, ঠিক যেন রূপকথার গল্পের নায়িকা। সেদিন বসির এই ঘরটা পরিষ্কার করে বিকেল অব্দি সমুদ্র তীরে ডায়েরি নিয়ে বসে রইল। সমুদ্রের বহমান স্রোতের মতো যেন তার মনেও ভার্গবীর কাহিনী ঝড়ের বেগে বয়ে চলেছে। ওই রাতেই একজন অজানা ব্যক্তি বাড়িতে ঢুকলে ভার্গবীকে দেখে ভয়ে মূর্ছা যায়। চিৎকার শুনে বাইরে আসলে দেখে লোকটা পরে ছটফট করছে। ওকে সামলে বসির ঘরে এনে বসানো। লোকটার নাম পরিকান্নি। গ্রামে নতুন কাজের সন্ধানে এসছে। ভয়ে বলল, স্যার, বাড়ি ঢুকতে গিয়ে দেখি একজন মহিলা শাড়ি পরে অন্ধকারে বসে আছেন। মুহূর্তের মধ্যে সে আমার গলা টিপে ধরল। হয়তো উনি আপনার স্ত্রী। স্যার, মাফ করবেন, বড্ড ভয় পেয়ে গেছিলাম। বসির তাকে বাড়িতে কাজ করার জন্য বললে সে রাজি হয়ে যায়। ভালোই হলো, গল্প করার কাউকে তো পাওয়া গেল। বসির এইবার একান্তে ভার্গবীকে বলল, ও বেচারা গরিব, বাড়ির কাজে লাগিয়ে দিলে ভালোই হবে, তাই আপনি ওকে এখানে থাকতে দিন। পরের দিন সকাল থেকে দুজন কাজে লেগে পড়ল। ঘর দুয়ার পরিষ্কার করার সময় পরিকান্নি ভয়ে চেঁচিয়ে ওঠে। ও নাকি বাইরে চাদর বনি দিয়ে কাউকে দেখেছে। চিৎকার করলে ওকে মেরে ফেলতে বলছিল। বসির কিছু না বলে ওকে ভিতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দেয়। সারাদিন কাজের পর বসির হোটেলে খাবার আনতে গেলে তখন পরিকান্নি দুয়ারে বসে কিছু একটা করছিল। হঠাৎ ওর সামনে একটা কালো বিড়াল এসে চুপটি করে বসে। বিড়ালটা এক নজরে ওর দিকে দেখছে। কি ভয়ঙ্কর তার চাহনি! তখনই ঘরের ভিতর থেকে এলো নুপুরের আওয়াজ। কেউ যেন ছুটে বেড়াচ্ছে। তবে আওয়াজ শুনে বিড়ালটা চলে যেতেই ভেসে এলো সিতারের মধুর আওয়াজ। বাহ, বাবু স্ত্রী তো খুব সুন্দর সিতার বাজায়। পরিকান্নি এই ভেবে সেখানে বসে রইল। পরের দিন পরিকান্নি বসিরের
বন্ধুদের বাড়িতে দড়ি আনতে যায় ও পুরস্কারের তাজে লাগবে। অচেনা লোককে দেখে রামদাসের মামা কুস্তির প্যাঁচে বিচারাকে ধরলে প্রাণ ওষ্ঠাগত। শেষে নিজের পরিচয় দিয়ে বসিরের চিঠি দেখালে নিস্তার পেল। বাড়ি ফিরে পরিকান্নে বসিরকে ঘটনা জানিয়ে বলে, সেদিন মনে হয় বাড়িতে আপনার এই বন্ধুর মামাই মনে এসছিল চাদর চাপা দিয়ে। বেলা বাড়লে বসির কুয়ায় নামে, আর পরিকান্নি উপর থেকে দড়ি ধরে বসে আছে। কিন্তু পরিকান্নির হাঁচিতে দড়ি ছেড়ে গেলে বসির কুয়ায় পড়ে যায়। ভয়ে বসিরের বন্ধুর বাড়ি গিয়ে এসে খবর দেয় যে স্যার কুয়োর ভিতর পড়ে গেছে। তড়িঘড়ি করে সবাইকে নিয়ে আসার সময় পরিকান্নি জানতে পারে এতদিন স্যারের স্ত্রী যাকে ভাবছিল সে নাকি ওই বাড়ির অতৃপ্ত পেতাত্তা। এটা শুনতেই বিচারা জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল দেখে সামনে বসে আছে বসির। বসিরের ঠিক মনে নেই কি হয়েছিল, তবে শরীর হালকা হয়ে আসে আর কেউ যেন তাকে উপরে তুলে দিয়েছিল। তারপর বাকিটা দড়ি ধরে উপরে আসার পর সব ঠিক। এইসব শুনে পরিকান্নি ওই বাড়ি যেতে আর রাজি হয় না। অগত্যা বসির একাই ফিরল। দিনের পর দিন যায়, কিন্তু বিভিন্ন ঘটনাক্রমে লেখা যায় আটকে। অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়েছে বসির। একাকী সমুদ্র তীরে বসে সময় কাটে তার। ধুলো ভরা বাক্সে লাল সুতোয় এখনো আটকে ভার্গবীর মাথার চুল, যেন এই কদিন আগেরই ঘটনা। সেদিনের অতীত আজ বর্তমান। ভাবনার প্রবাহে আনমনা পথিকের মতো পূর্ণিমার রাতে এক মায়াবী নীল আলো লক্ষ্য করে বসির এগিয়ে চলল সমুদ্রের দিকে। তাকে কেউ ডাকছে। মনে হচ্ছে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা ভার্গবী, কোমর অব্দি চুল হাওয়ায় উঠছে, কিন্তু মুখ দেখা যায় না। তবে ছুঁতে যাওয়ার আগে এক অলৌকিক অনুভূতির ঝড় হৃদয় ঠান্ডা করে চোখের নিমেষে সব মিলিয়ে গেল। বাড়ি ফিরে আনমনা হয় বসির আবারও লিখতে বসে। আজ টেবিলে ঠিক সামনে রাখা ভার্গবীর ছবিটা। হঠাৎ শুনতে পেল শিহরণ জাগানো ঝুমুরের শব্দ। এটার জন্য বসির কিন্তু প্রস্তুত ছিল না। গায়ের লোম এক ঝটকায় দাঁড়িয়ে যায়। বাইরের অপ্রাকৃত অশান্ত বাতাসে বাগানের গাছগুলো নড়ে উঠতেই দূর থেকে শিয়ালগুলো একসাথে ডেকে উঠল। বসির ধীরে ধীরে জানলায় আসলে দেখে বাগানের বড় বটগাছটার উপর ভার্গবী দোলনায় দুলছে। বসির নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। হৃদস্পন্দন দ্রুত বেড়ে চলেছে। টর্চ হাতে বাইরে আসলে দেখে সেখানে কেউ নেই। বিভ্রান্ত হয়ে ঘরে ফিরলে নজর পড়ল তার লেখা গল্পের মাঝের বেশ কয়েকটা পাতা কেউ জ্বালিয়ে দিয়ে গেছে। হয়তো ভার্গবী। মনে একাধিক প্রশ্ন জেগে উঠল। কেউ টেবিলের উপর একটা পুরোনো পেপার কাটিং রেখেছে, যেটায় লেখা, লখনৌগামী এক্সপ্রেসের ট্রেনের সেকেন্ড ক্লাস কামরায় একটা ৩৫ বছর বয়সী পরিচয়হীন ব্যক্তির দেহ পাওয়া গেছে। আন্দাজ করা হচ্ছে দেহ ২ দিনের পুরনো। ওই ব্যক্তির পকেট থেকে মালায়ালাম খবরের কাগজে মোড়া মেয়ের মাথার কোঁকড়ানো চুল পাওয়া গেছে। তাই সন্দেহ করা হচ্ছে ব্যক্তি মালায়ালি। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী সামনে আসে ওই ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে আত্মহনন করেছেন। তবে এই পেপার কাটিং এর সাথে ছিল নানকুট্টান নামের কোন এক ব্যক্তির লেখা এক চিঠি। এরপর বসির রামদাসের থেকে নানকুট্টানের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে লোকটা নাকি বদমেজাজি হওয়ার সাথে ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক ও এক্সরসিজমে ভীষণ মানত। ভার্গবীর ২ প্রিয় বান্ধবী ছিল সুমা আর লতা, যার কারণে বসির ভার্গবীর খোঁজ খবর নিতে সুমার বাড়িতে গেলে ভার্গবীর মা সহ ২ বান্ধবীর সাথেই দেখা হয়ে যায়। সুমা শশীকুমারকে ওই ঘটনার পর থেকে ভীষণ অপছন্দ করে। ভার্গবীর মা মেয়ের শোক থেকে আজও বেরোতে পারেনি। ওদের বাড়িতে একজন দেখাশোনা করার লোকও আছে, নাম পাপ্পু। তাকে ভার্গবী প্রথম বাড়িতে আনে, তারপর থেকে সে এখানেই রয়েছে। বসিরকে ভার্গবী নিলামে আসতে বললে কোনো মতে রাজি হয়। এর মাঝে ভার্গবীর মাকে বসির কুয়োর সামনে পাওয়া শশীকুমারের লেখা শেষ চিঠির ব্যাপারে জিজ্ঞেস করলে বলেন, চিঠি উনি পেয়েছিলেন বটে, কিন্তু নানকুট্টান চিঠি ওনার থেকে পরে নিয়ে যায়। বসির এই সূত্র ধরে আরও এগিয়ে চলল। কিভাবে সে ভার্গবীর সাথে নিজেকে জড়িয়ে ফেলছে জানে না। সেদিন রাতে আচমকা কুয়োর পাশ থেকে ভারী কিছুর আওয়াজ শুনে বাইরে আসলে কেউ বসিরকে লক্ষ্য করে ছুরি জ্বালিয়ে মারার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত বেঁচে গেলে সেই ছুরিটা নিয়ে পরের দিন হোটেল মালিকের কাছে জিজ্ঞেস করলে জানায় যে এই রকম ছুরি এখানকার কেউ ব্যবহার করে বলে তো মনে হচ্ছে না।
সে খানিকটা উৎসুক হয়ে ভার্গবীর কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসা করায় বশির বলে, কাহিনী আপাতত শেষ হয়নি, তবে এটুকু বলতে পারি ভার্গবী আত্মহনন করেনি। আজ রাতে লেখার সময় কেরোসিন ফুরিয়ে আসলে বশির বন্ধুর বাড়ি যায় তেল আনতে। এত রাতে ওকে দেখে সবাই অবাক, ঝড় আসবে, তাই বশিরকে আজ রাতটুকু থেকে যেতে বললে জানায় কাহিনী শেষের পথে, তাই দ্রুত বাড়ি ফিরতে হবে জানিয়ে বেরিয়ে পড়ল। সারা রাস্তা শুনশান হলেও মেঘগর্জনের কারণে একটা শিয়ালও আজ ডাকছে। বাড়ির গেটের সামনে আসতেই বশির ভয় থমকে দাঁড়ানো। যা দেখছে বিশ্বাসযোগ্য নয়। গোটা বাড়ি অদ্ভুত নীল আলোয় ভরে গেছে। বাড়ি ঢুকতেই নাকে এলো অসাধারণ জুঁই ফুলের গন্ধ। বশির অবাক হয়ে দেখে টেবিলে রাখা লণ্ঠনে নীল আলো জ্বলছে, আর কাহিনীর পাতাগুলো ধীরে ধীরে উল্টে চলেছে। বশির অজান্তেই বলল, ভার্গবী দেবী, আপনাকে ধন্যবাদ। কাহিনী প্রায় শেষের পথে। কেটে গেছে আরও কিছুদিন। বশির আজ উঠোনে বড় গাছটার তলায় বসে লণ্ঠনের নিভু আলোয় ভার্গবীর কাহিনী পাঠ করছে এবং তার সাথে উন্মুক্ত হচ্ছে ভার্গবীর অজানা ইতিহাস। সময় ফিরে যাচ্ছে অতীতের সেই অন্তিম লহমায়। সুদর্শন শশীকুমার সেতারে তাল ধরেছে, আর সেই তালে ঝুমুর মিলিয়েছে পাশের বাড়ির অপরূপা দুষ্টু মেয়ে ভার্গবী। তাদের প্রথম সাক্ষাতের সূত্রপাত গুরুজি ও ছাত্রীর আবেশে গান তালিমের মাধ্যমে। কলেজ অ্যানিভার্সারি অনুষ্ঠানের জন্য দুই বন্ধু আর ভার্গবী এসছে শশীর বাড়ি। তারা মনে মনে একে অপরকে ভালোবাসে, তাই ভার্গবীর কথা ফেলার সাহস শশীর নেই। কলেজের অনুষ্ঠানে ওদের সাথে গাড়িতে আসতে দেখা যায় ভার্গবীর মামার ছেলে নানু হুট্টানকে। সে একজন দক্ষ শিকারী, বন্দুক ও ছুরি চালানো তার কাছে নস্যি। সেদিনের অনুষ্ঠানের পর ভার্গবী শশীকে ডিনারের জন্য বাড়িতে আনে, যা দেখে নানু অবশ্য খুশি হয় না। এইভাবেই সময়ের সাথে দুজনের সম্পর্ক আরও গভীর হতে শুরু করল। ভার্গবীর মায়েরও শশীকে বড়ই পছন্দ। রাত হলে তারা পাঁচিলের সামনে লুকিয়ে দেখা করে সময় কাটাত। বাস্তবে এই পাঁচিল তাদের আলাদা করে রাখলেও মন দুটো কবেই এক হয়ে গেছিল, তাই মনে লুকোনো ভালোবাসা একে অপরের প্রতি ব্যক্ত হতে বেশি সময় নিল না। এরই মধ্যে একদিন নানু নজর যায় পাঁচিলের উপর রাখা শশীর চিঠির উপর, যা দেখে শশী ও ভার্গবীর প্রেমের কথা জানতে পেরে গেলে নানু ওদের ফলো করতে শুরু করে। এর মাঝে একদিন শশীর সাথে নানু একান্তে দেখা করল। তখনই পাপ্পু ভুলবশত ভার্গবীর দেওয়া স্পেশাল মোড়কে ফল নিয়ে আসলে নানু বুঝে যায় এই প্রেমের বিষয়ে সে ছাড়া সকলেই জানে। তাই বাপা কিছু কথা বলে শশীকে বিদায় জানায়। একদিন নানু ভার্গবীর মায়ের সামনে আচমকা ভার্গবীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসে। এতে মা অপ্রস্তুত হয়ে পড়লে পাপ্পু এসে নাটকের গল্প শোনাতে শুরু করলে নানু ওর উপর রেগে চড়াও হয়। তখনই ভার্গবী নানুকে সবার সামনে বাইরের লোক বলে অপমান করলে সে জানায় আর কিছুদিনের মধ্যে ভার্গবী তার স্ত্রী হতে চলেছে। এটা শোনা মাত্রই ভার্গবী বলে সে কোনো মতেই ও স্ত্রী হবে না, যেটা স্বাভাবিকভাবেই নানুর ইগোতে লাগে। পরের দিন ভার্গবী বিষয়টা শশীকে জানায় যে আত্মীয়ের তরফ থেকে তার বিয়ের প্রস্তাব আসছে, তাই বিয়ে নিয়ে এখন তাদের ভাবা দরকার। এর মধ্যে নানু একদিন ভার্গবীর থেকে পূর্ব ব্যবহারের জন্য ক্ষমা চাইতে আসলে ওর মায়ের থেকে জানতে পারে সে লাইব্রেরি গেছে। রাতে ভার্গবী বাড়ি ফিরলে দেখে নানু ওর জন্য একটা চিঠি দেখে গেছে, যেটায় তার ভার্গবীর প্রতি প্রেমের ব্যর্থতা এবং তার জন্য সে কোন পর্যায়ে যেতে পারে সেই বিষয়ে লেখা ছিল, যা স্বাভাবিকভাবে ভার্গবীকে চিন্তায় ফেলে। আর বলা বাহুল্য যে এই চিঠিটাই বশির পিপার কাটিং এর সাথে সেদিন পেয়েছিল। এক রাতে শশী ওর বন্ধু রবির সাথে জঙ্গল পথে ফিরছিল। তারা কোনো আন্দোলনের একটা দলের সাথে যুক্ত এবং শশী দলটাকে গোপনে নেতৃত্ব দিচ্ছে। এই কারণে সে লখনৌ থেকে পালিয়ে এইখানে গা ঢাকা দিয়েছে। রবি ট্রেন ধরবে বলে বিদায় জানালে একা বাড়ি ফেরার পথে আচমকা শশীর উপর কালো জাদুর মুড়ি দেওয়া আততায় বন্দুকসহ হামলা করে। শশী ঘনমতে এই যাত্রায় বেঁচে গেলেও সিদ্ধান্ত নেয় সে একবার লখনৌ যাবে ওখানকার পরিস্থিতি জানার জন্য। এই বিষয়টা সে ভার্গবীকে জানিয়ে 6 মাসের সময় চেয়ে বলে, আমি ফিরে এসে তোমার স্ত্রীর মর্যাদা সহ ফিরিয়ে নিয়ে যাব, আমার জন্য অপেক্ষা করো। এই কথায় ভার্গবী একদম কান্নায় ভেঙে পড়ে, কারণ তার কাছে 6 মাস
6 বছরের সমান। তবে দুর্ভাগ্যবশত তাদের এই কথা নানু লুকিয়ে শুনে ফেলে। আজ রাতে শশী ট্রেন ধরবে, তাই ভার্গবীকে শেষ বিদায় জানিয়ে টিকিট কাউন্টারে আসলে দেখা হয় নানুর সাথে। সে দিল্লি যাচ্ছে কাজের ইন্টারভিউয়ের জন্য। তার সাথে একজন বন্ধুরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ ওর আত্মীয় মারা যাওয়ায় সে যেতে পারছে না। তাই নানু এক্সট্রা টিকিট সহ ভার্গবীর পাঠানো স্পেশাল মোরগ দেওয়া খাবার ওকে দিয়ে একসাথেই ট্রেনে উঠে বসল। ট্রেন ছাড়তে তখনও অনেক দেরি, তাই এর মধ্যে তার খিদে পেলে ভার্গবীর পাঠানো খাবার খাওয়া মাত্রই ওর শরীর খারাপ করতে শুরু করে। একটু জলের জন্য ছটফট করতে থাকে, কিন্তু নানু একভাবে ওকে দেখে হেসে যাচ্ছে। কি জল চাই শশীবাবু? এই বলে ওকে চাদর চাপা দিয়ে ওর সব জিনিসপত্র নিয়ে নানু নেমে যেতেই ট্রেন এগিয়ে চলল দুর্বার গতিতে। এরপর কেটে যায় বেশ কটা দিন, কিন্তু লখনৌ পৌঁছে শশীর কোনো চিঠি আসে না। ভার্গবী প্রতিদিন পোস্ট অফিসে গিয়ে খবর নেয়, কিন্তু কোনো উত্তর নেই। অধীর অপেক্ষায় কেটে যায় 1 মাস। ভার্গবী প্রতিদিন শশীর জন্য কাঁদে, কিন্তু আশা ছাড়ে না। তবে এর মাঝে চলতে থাকল নানুর বিয়ের প্রস্তাব। তবে যাই হয়ে যাক, ভার্গবীর উত্তর একটাই, সে বিবাহিত। শশীকে ও স্বামী হিসেবে আগেই মেনে নিয়েছে। কিন্তু এইভাবে নানুর ধৈর্যের বাঁধ ভাঙছিল। সেদিন বাড়িতে কেউ ছিল না। রাতে ভার্গবী ওই পাঁচিলের সামনে দাঁড়িয়ে ভালোবাসার স্মৃতিচারণ করছিল। হঠাৎ নানু এসে বলে, অপেক্ষা করে কোনো লাভ নেই। সেদিন শশীর লখনৌ যাওয়ার টিকিট আমিই কেটেছিলাম। যাত্রাপথে ওর খিদে পেলে বিষ মেশানো ফল দিয়ে বলেছিলাম এটা ভার্গবী পাঠিয়েছে। বেচারা একবারও সন্দেহ না করে খেয়ে ফেলল। আসলে তোমার শশী কখনোই লখনৌ পৌঁছয়নি, মাঝ রাস্তায় মারা গেছে। তাই ওর অপেক্ষা করা বৃথা। তাই এখন একটাই উপায়, আমায় বিয়ে করা। এই হৃদয় বিদারক খবর শোনার পর ভার্গবী বাকরুদ্ধ হয়ে যায়। তার এতদিনের স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে কখনো ভাবেন। মনের কষ্ট আর নানুকে উচিত শিক্ষা দেওয়ার প্রতিহিংসার আগুনে জর্জরিত ভার্গবী নানুকে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারলে নানু রেগে ওর চুলের মুঠি ধরে কুয়োয় ফেলে দেয় এবং সেখানে রেখে যায় নানুর লেখা মিথ্যে চিঠি, যা দেখে সবাই জানল শশী লখনৌতে বিয়ে করে সংসার করছে। এই খবর সহ্য করতে না পেরে ভার্গবী আত্মহনন করেছে এবং এর সাথেই সময়ের পাতায় ভার্গবীর মিথ্যে কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে। বশির একভাবে চেয়ে আছে কুমোর দিকে। ভার্গবীর ঘটনা তার মনকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিয়েছে। ভার্গবী দেবীর এই কাহিনী কি সত্যি? তখনই মৃদুকণ্ঠে পাশ থেকে নানু বলল, কাহিনীর সত্যতা যাচাইয়ের জন্য আমি আছি, চিন্তা করো না। বশির শান্ত গলায় বলল, আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, মিস্টার এমএন ওরফে নানু কুট্টাম। তার সন্দেহ অবশ্য শুরুতে রামদাসের মামার উপর ছিল, কিন্তু সেদিন পাপ্পুর কথা শোনার পর পুরো ঘটনা নতুন মন নেয়। নানু হেসে বলল, গল্প ঠিকই লিখেছ, শুধু একটু এদিক ওদিক হয়ে গেছে। তবে সেটাকে ঠিক করে পাবলিশ করা অব্দি মনে হয় না তুমি বেঁচে থাকবে। প্রথম থেকে আমার তোমার উপর নজর ছিল, তাই একবার নিশানায় শান দেওয়ার জন্য ছুরি লক্ষ্য করে ছুড়ে তোমায় মারতে চেয়েছিলাম, কিন্তু মিস হয়ে গেল। এরপর পরিকান নিয়ে আমায় একদিন চাদর ঢাকা দিয়ে দেখে ফেলে, কিন্তু ছাড়ো, সকাল হতেই 30 লরি পালিয়ে আসবে এই কুয়ো বুঝিয়ে দেওয়ার জন্য। তবে এই কুয়োর সাথে তোমার শরীরের বাকি জিনিসগুলো চাপা পড়বে, কারণ এই কাহিনীর পাতা হারিয়ে গেলেও তোমার বেঁচে থাকা আমার পক্ষে সুবিধাজনক নয়। কারণ ভার্গবীর প্রেমের গল্পের নায়ক একজনই থাকবে, আর সেটা আমি। নানু কাহিনীর পাতাগুলো কুয়োয় ফেলে বলল, বশির, ওই যে বলেছিলাম গল্পে একটা ভুল আছে। আসলে ওই রাতে শশীকে বিষ দেওয়ার পর আমি পরে স্টেশনে নেমেছিলাম, কারণ শশী তখনও মরেনি। তাই ওর গলা টিপে শেষ করার পর আমি নেমে যাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভার্গবী বলেছিল মৃত্যুর পরেও আমার উপর নাকি বদলা নেবে। শুধু এইগুলোই তুমি লিখতে ভুলে গেছ। কথাটা শেষ করেই ছুরি হাতে বশিরের উপর সে ঝাঁপিয়ে পড়ল। চলে ভয়ঙ্কর হাতাহাতি। বশিরও কিছু কম যায় না, কিন্তু একটা সময় নানু ওকে কাবু করে কুয়োয় ফেলতে যায়। তখনই বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল জানলা দিয়ে ভার্গবী ওদের এক দৃষ্টিতে দেখছে। তবে কোনো মতে কুস্তির প্যাঁচে বশির নানুকে কুয়োয় ফেলে দিলে
বসিরকে দড়ির সাহায্যে টেনে তোলার চেষ্টা করে, আর তখনই নানুর পায়ে সাদা শাড়ির আঁচল জড়াতে শুরু করে। ধীরে ধীরে সেটা ক্রমশকে কাবু করছে। মনে পড়ছে ভার্গবীর শেষ কথা, মৃত্যুর পরেও আমি তোর উপর বদলা নেব। নানুর পক্ষে এখন নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য হয়ে পড়ছে। কিছুক্ষণ এইভাবে চলার পর একটা সময় ভার্গবী ওকে জলের ভিতর টেনে নিয়ে যায়। কুয়োয় অস্বাভাবিক কিছু একটা হচ্ছে, যার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বসির কাছে নেই। এক উজ্জ্বল নীলাভ আলোর সাথে কুয়ো থেকে বেরিয়ে আসছে বসিরের লেখা ভার্গবীর কাহিনী, এ মুন রাইজের এক একটা পাতা। বসির অবাক হয়ে দেখছে এই অসাধারণ দৃশ্য। একটা সময় ভার্গবীর আত্মা নীলাভ আলোর সাথে মুক্তি লাভ করলে পাতাগুলো সর্বত্র ছড়িয়ে পড়ল। শান্ত গলায় বসির তারা ভরা আকাশের দিকে তাকিয়ে বলল, ঈশ্বরের কাছে আপনার আত্মার শান্তি কামনা করি। মৃত্যুর ওপারে আপনার ও শশীকুমারের যেন পুনর্মিলন হয়। তবে আমি আর একলা পথিক নই, কারণ আপনার কাহিনী সর্বদা আমার সঙ্গী হয়ে থাকবে।